আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য ভাবগ্রাহী কবিতা আফ্রিকা পড়াবো। তোমরা হাতের সামনে অবশ্যই টেক্সট বইটা রাখবে। আমি চেষ্টা করছি একদম লাইন ধরে ধরে এই কবিতার প্রত্যেকটি পংক্তির অর্থ তাৎপর্য আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আফ্রিকা এই কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন 1937 খ্রিস্টাব্দে। কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে আফ্রিকাকে নিয়ে একটি কবিতা তিনি রচনা করেছিলেন। তোমরা জানো, আফ্রিকা একটি মহাদেশ। ইউরোপ এবং এশিয়ার যে মূল ভূখণ্ড তার থেকে একটু বিচ্ছিন্ন আকারে রয়েছে এই মহাদেশটি। আমরা ভারতীয়রা জানি যে আমাদের দেশে বহু বিদেশি সাম্রাজ্যবাদী জাতি বারে বারে এখানে এসেছে বণিকের ছদ্মবেশে। পরে তারা রাজদণ্ড কেড়ে নেবার সুযোগ খুঁজেছে। বিশেষত ইংরেজ জাতি আমাদের দেশকে দীর্ঘ প্রায় 200 বছর উপনিবেশ বানিয়ে তাদের শাসন ক্ষমতা কায়েম করেছিল। তো আফ্রিকারও এরকম অনেকগুলি দেশে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশ তারা বারে বারে সেখানে আক্রমণ হেনেছে এবং সে দেশের সম্পদ লুট করেছে, সে দেশের মানুষের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন করেছে। এই কবিতাটি রচনার যে প্রেক্ষাপট সেটি 1936 সালে মুসোলিনির নেতৃত্বাধীন ইটালি আফ্রিকার একটি শান্ত ও সমৃদ্ধ দেশ আবিসিনিয়া, এখন যার নাম ইথিওপিয়া, এই আবিসিনিয়া আক্রমণ করে এবং সেখানে তাদের আধিপত্য বিস্তার করে। প্রাকৃতিক সম্পদে ভরপুর আফ্রিকার এই সমস্ত দেশগুলির মূলত সম্পদ লুণ্ঠন করবার জন্যেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের এই অনুপ্রবেশ। শুধুমাত্র সম্পদ লুণ্ঠন করেই তারা ক্ষান্ত হয়নি। এই দেশগুলির বিশেষত ইটালির মুসোলিনি তার যে ফ্যাসিস্ট বাহিনী ইথিওপিয়ায় আক্রমণ চালালো, তারা সেখানকার মানুষের উপরে অকথ্য অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এমনকি সেখানকার শক্ত সমর্থ মানুষগুলিকে একদম পশুর মতোই হাতে পায়ে শিকল বেঁধে জাহাজে তুলে নিজেদের দেশে এনেছে কৃতদাস বানানোর জন্যে, তাদেরকে যন্ত্রের মতো কাজে লাগানোর জন্যে। এই অমানবিক ব্যাপারটি কবি রবীন্দ্রনাথকে ভীষণভাবে ব্যথিত করেছিল এবং তারই প্রেক্ষিতে তিনি এই কবিতাটি রচনা করেছেন। কবিতাটি কবির পত্রপুট কাব্যে পরে সংকলিত হয়েছে। তো আমরা
দেখে নিই রবীন্দ্রনাথ কিভাবে তার বক্তব্যটি এই কবিতায় উপস্থাপিত করেছেন। এই কবিতাটির প্রথম অংশে রবীন্দ্রনাথ তার দূরদৃষ্টি দিয়ে, তার দার্শনিক মনোভাব দিয়ে আফ্রিকার সৃষ্টি রহস্যটি উন্মোচন করেছেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছায়াময় এই ভূখণ্ডটির প্রতি রবীন্দ্রনাথের একটা অদ্ভুত প্রীতিময়তা, একটা ভালোবাসা যেমন ধরা পড়েছে, তেমনি মানবতাবাদী কবি হিসেবে সেই দেশের মানুষের প্রতি কবির অকৃত্রিম ভালোবাসাও অভিব্যক্ত হয়েছে। একদম কবিতায় আমরা চলে যাই। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। দেখো, শুরুটা হচ্ছে কি, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। এখানে আদিম যুগ বলতে আমাদের সভ্যতার আদিম যুগ নয়, বলা যায় পৃথিবী সৃষ্টির যে প্রথম যুগ, প্রথম পর্ব। পৃথিবী সৃষ্টির প্রথম পর্বটি একটু তোমরা স্মরণ করো, তোমরা নিশ্চয়ই বিজ্ঞানে পড়েছ। পৃথিবীর বয়স হয়ে গেল ধরো নয় নয় করে প্রায় 600 কোটি বছর, কেউ কেউ বলেন 500 কোটি বছর। যাই হোক না কেন, বহু কোটি কোটি বছর আগে এই পৃথিবী যখন মহাজাগতিক কোনো নক্ষত্র থেকে একটা অগ্নিপিণ্ড হিসেবে ছিটকে বেরিয়ে এসেছিল, তারপরে সূর্যের চারপাশে, সম্ভবত সূর্যেরই বিচ্ছিন্ন একটি অংশ এই পৃথিবী, প্রথমে গ্যাসীয় অগ্নিপিণ্ড, তা ক্রমশ শীতল হতে হতে আজকের এই অপরূপা সুন্দরী পৃথিবীকে আমরা দেখছি। কিন্তু সৃষ্টির প্রথম লগ্নে তো এমন ছিল না। তো রবীন্দ্রনাথ ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন যে স্বয়ং বিধাতা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, পৃথিবীকেও নিজের মনের মতো করে সাজিয়েছেন। তো তার সেই সৃষ্টির প্রথম লগ্নে, সৃষ্টি লীলার প্রথম লগ্নে তিনি যেখানে যেমনটি দরকার ঠিক সেইভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আর প্রথম অবস্থায় এই পৃথিবীর অভ্যন্তরে, উপরিভাগে, সর্বত্র নানান ধরনের বিস্ফোরণ ঘটেছে, নানান ধরনের বিপর্যয় ঘটেছে, প্রাকৃতিক বিপর্যয়, এবং তার ফলে পৃথিবীর রূপ ঘন ঘন বদলে গিয়েছে। তো এরকমই এক ভাঙা গড়ার সময়ে বিধাতা যখন এই আফ্রিকা মহাদেশটিকে সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথের কল্পনায়, তখন তিনি বারবার অধৈর্য হয়ে উঠছিলেন। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা যিনি সৃষ্টি করেন, ঈশ্বর, বিধাতা, বিধাতা তথা ঈশ্বরই যেই সমস্ত সৃষ্টির মূলে, আবারও বলছি রবীন্দ্রনাথের এটা একান্ত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আর সেই বিশ্বাস অনুযায়ী তিনি অনুভব করেছেন যে ভাঙা গড়ার খেলার মধ্য দিয়েই রবীন্দ্রনাথ এই পৃথিবীর জলভাগ, স্থলভাগ, এই অরণ্যানী, পাহাড়, পর্বত, নদী, অজস্র জীবকুল, এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। এবার
আমরা যখন কিছু সৃষ্টি করি, ধরো আমরা যখন একটা ছবি আঁকছি, সেই ছবিটা যদি আমার মনের মতো না হয়, তাহলে আমি মনে মনে একটু অসন্তুষ্ট হয়ে পড়ি নিজের প্রতি, যে আমি যেটা চাইছি সেটা করতে পারছি না। আমি যখন একটা মূর্তি গড়ছি, ঠিক মতো মূর্তিটা যদি আমি গড়তে না পারি, তাহলে স্বাভাবিক কারণে আমার মনের মধ্যে একটা অসন্তোষ আসবে। আমি সেই কাদার পিণ্ডটাকে আবার ভেঙে দিয়ে আবার নতুন করে মূর্তিটা গড়বার চেষ্টা করি। আমি যখন একটা কিছু লিখছি, ধরো কবিতা লিখছি, কবিতাটা আমি যে বক্তব্যটা পরিস্ফুট করতে চাইছি সেটা ঠিকমতো করতে পারছি না, তাহলে স্বাভাবিক কারণে আমি একটু অসন্তুষ্ট হয়ে কিছু লাইনকে কেটে দেবো, আবার নতুন করে লিখব। তো বিধাতাও তাই করছিলেন। তিনি আফ্রিকা মহাদেশটিকে যেন নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিতে চাইছিলেন, কিন্তু বারবার তিনি ব্যর্থ হচ্ছিলেন বলেই এই ঘন ঘন মাথা নাড়ছিলেন তিনি অধৈর্য হয়ে। যেমন হয়, আমি বলছি বারবার, যে একজন শিল্পী, একজন স্রষ্টা, তার সৃষ্টিটা যদি মনের মতো না হয়, তাহলে তিনি অধৈর্য হয়ে ওঠেন এবং অধৈর্যে তার মাথা নাড়তেই পারেন। এটা রবীন্দ্রনাথ কল্পনা করেছেন। আর শুরুতেই উদ্ভ্রান্ত কথাটি বলা হয়েছে। উদ্ভ্রান্ত অর্থাৎ অসহিষ্ণু, অধৈর্য, দিশেহারা, এই অর্থে উদ্ভ্রান্ত। মানে কি করলে কেমনটি হবে, আমার নিজের মনের মতো হবে, সৃষ্টিটা সুন্দর হবে, সর্বাঙ্গ সুন্দর হবে, এটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না বলেই ঈশ্বর বা বিধাতা উদ্ভ্রান্ত ছিলেন প্রথম অবস্থায়, যখন তিনি সৃষ্টি করছেন, সৃষ্টির প্রথম লগ্নে উদ্ভ্রান্ত ছিলেন বিধাতা। আর ঠিকমতো সৃষ্টি করতে পারছিলেন না বলেই তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ছিলেন, এবং অসন্তুষ্ট হয়ে, অধৈর্য হয়ে ঘন ঘন তিনি মাথা নাড়ছিলেন। আর ঠিক তারই এক জায়গায়, মানে ঠিক সেই মুহূর্তেই কোনো একটা সময় সমুদ্রে বিপুল জলোচ্ছ্বাস তৈরি হলো, ঝড় তুফান। তো সুনামি যখন হয় সমুদ্রে, ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, তার অসীম তেজ, অসীম ক্ষমতা, অসীম শক্তি, তাতে করে কি হয়, পৃথিবীর ভূখণ্ডের মধ্যে অনেক পরিবর্তন ঘটে যায়। তো একটা সময় রবীন্দ্রনাথ মনে করেন যে একটা সময় আফ্রিকাও পৃথিবীর অন্যান্য ভূভাগের সঙ্গে একাত্ম ছিল, সংযুক্ত ছিল। কিন্তু কোনো একটা সময় এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় এসে সমুদ্রে যখন প্রবল জলোচ্ছ্বাস তৈরি হলো, আর তারই ফলে কিন্তু আফ্রিকা মহাদেশটি এশিয়া থেকে বা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সরে গেল। মাঝখানে অপার সমুদ্র এসে গেল, আর আফ্রিকার যে মূল ভূখণ্ড সেটি দূরে চলে গেল। আসলে পৃথিবীর পূর্ব গোলার্ধে আমাদের এশিয়া মহাদেশটি, তো এই এশিয়া মহাদেশের সঙ্গেই সংযুক্ত আফ্রিকা একটা সময় প্রাচী ধরিত্রী বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর পূর্ব ভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। প্রাচী মানে পূর্ব দিক, ধরিত্রী মানে পৃথিবী। রুদ্র সমুদ্রের বাহু কথাটি বলা হয়েছে। রুদ্র উগ্র, উত্তেজিত, ক্রুদ্ধ। সমুদ্র যখন ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে ওঠে, রুদ্র, তার মানে কি প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, প্রবল ঢেউ, ভয়ঙ্কর গর্জনে ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে ভূখণ্ডের মধ্যে। তো তাতে করে কিন্তু ভূখণ্ডে ব্যাপক প্রাকৃতিক পরিবর্তন ঘটে, ভৌগোলিক পরিবর্তন ঘটে। আর সেই পরিবর্তনটাই এখানে ঘটে গেল বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। সমুদ্রের বাহু কথাটি বলছেন, কবিরা একটু এইভাবে বলেই থাকেন। এখানে সমুদ্রের বাহু, সমুদ্রের জল, সমুদ্রের বিপুল জলরাশি যেন পরম মমতায় আফ্রিকা মহাদেশটিকে আঁকড়ে ধরে পূর্ব পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিল, এরকম একটা কল্পনার ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, রুদ্র সমুদ্রের বাহুই যেন তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে বা পূর্ব ভূভাগ থেকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। তাহলে প্রবল জলোচ্ছ্বাসে আফ্রিকা
ভূখণ্ডটি বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার যাতে এরকমই কোনো সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই ভূখণ্ডটি ভেঙে চুরমার না হয়ে যায়, ভেঙে নিশ্চিহ্ন না হয়ে যায়, তাই তাকে রক্ষা করবার জন্য পরম মমতায় স্বয়ং বিধাতা তাকে বনস্পতির ঘেরাটোপে বেঁধে ফেললেন। অর্থাৎ এই ভূখণ্ডটির চারিপাশে সমুদ্র, তো এই ভূখণ্ডটির চারিপাশে অজস্র উদ্ভিদ রচনা করলেন তিনি, প্রচুর গাছ সৃষ্টি করলেন। তো বনস্পতি বড় গাছকে বলা হয়, বড় বড় গাছ দিয়ে, যেমন আমাদের ধরো বাংলার দক্ষিণ প্রান্তে সুন্দরবন রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য। তো এই অরণ্য এখানে প্রকৃতি কেন রেখেছে? এই কদিন আগেই তোমরা জানো একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়ে গেল অম্পুন। তো এই ধরনের ঝড়, সাইক্লোন সমুদ্র থেকে আসা মানেই কিন্তু সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়, আর এই প্রবল জলোচ্ছ্বাসে কিন্তু ভূখণ্ড ভেঙে চুরমার হয়ে যায়, বহু ভূখণ্ড, বহু জনপদকে গ্রাস করে নেয় সমুদ্র। আর সে কারণেই প্রকৃতি তার নিজের সৃষ্টিকে রক্ষার প্রয়োজনেই কিন্তু নতুন নতুন সৃষ্টি করেন, সৃষ্টির হাত ধরেন। আমাদের সুন্দরবন তৈরির পিছনেও হয়তো প্রকৃতির এমনই এক লীলা রহস্য রয়েছে। তাহলে বিধাতা আফ্রিকা মহাদেশটিকে রক্ষা করবার জন্যে বনস্পতির নিবিড় পাহারা বসালেন, অর্থাৎ সমুদ্রের ধারে ধারে এই ভূখণ্ডটির চারিপাশে অরণ্য সৃষ্টি করলেন। আর কৃপণ আলোর অন্তঃপুরে কথাটি বলা হয়েছে। অন্তঃপুর সাধারণত ভেতরের ঘর, কোনো একটি পরিবারের, কোনো একটি বাড়ির ভেতরের ঘর, যেখানে কিনা সাধারণভাবে নারীরা থাকতেন একটা সময়ে, যেখানে পর্দা প্রথা ছিল, নারীরা কোনো অবস্থাতেই বাইরে বেরোতে পারতেন না পুরুষদের সামনে দিনের আলো। তো সেই তাকে আমরা অন্তঃপুর বলি। এখানে কিন্তু এই ভূখণ্ডটির অভ্যন্তর, এই ভূখণ্ডটির ভেতরে আলো সেখানে ছিল কৃপণ। আলো কৃপণ, কৃপণ মানে জানো, সহজে যা দিতে চায় না, কোনো কিছুই দিতে চায় না এমন। এখানে আলোর ব্যাপারে কৃপণতা করেছেন বিধাতা। আসলে সূর্যের আলো এই ভূভাগটির ভেতরে খুব বেশি প্রবেশ করতে পারছিল না। ওই যে বললাম, বিপুল অরণ্য সৃষ্টি করেছেন তিনি, অজস্র বড় বড় গাছ, ঘন বন, ঘন জঙ্গল। তো ঘন বনের মধ্যে কিন্তু দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে পারে না। যেহেতু এই আফ্রিকা মহাদেশটির চারিপাশে দিকে দিকে অজস্র গাছগাছালি সৃষ্টি করলেন বিধাতা, তাই সেখানে সূর্যের আলো যেন অনেকখানি কৃপণ হয়ে গিয়েছিল, অর্থাৎ সূর্যের আলো খুব বেশি সেখানে প্রবেশ করতে পারেনি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। এখন আফ্রিকা ভূখণ্ডটি পৃথিবীর অন্যান্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, দূরে সরে গেল, চারিপাশে সমুদ্র। তাহলে পৃথিবীর অন্য প্রান্তের মানুষ এখানে আর সহজে যেতে পারল না, জায়গাটি হয়ে গেল দুর্গম। আবার তার মধ্যে যদি এমন অরণ্যের পাহারা বসিয়ে দেন, অরণ্যের পাহারায় গহন অরণ্য ডিঙিয়ে এই দেশের অভ্যন্তরে অন্তঃপুরে পৌঁছনোটা খুবই কঠিন হয়ে গেল পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের পক্ষে। তাই এই জায়গাটি হয়ে গেল দুর্গম, দুঃযুক্ত গম, যেখানে সহজে গমন করা যায় না, যেখানে গমন করা খুব কঠিন। তাহলে এই ভূখণ্ডটির ভেতরে প্রবেশ করা, বাইরে থেকে গিয়ে প্রবেশ করা খুব কঠিন হয়ে গেল। কিন্তু একটা কাজ হলো কি, যে এতে করে আফ্রিকা যেহেতু অন্যান্য ভূখণ্ড থেকে, অন্যান্য দেশের থেকে, অন্যান্য এলাকার জীব মানুষজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তাই সে নিজেকে কিন্তু নিজের মতো করে গড়ে নেবার একটা সুযোগ পেয়ে গেল। এবং দুর্গম, যা কিছু দুর্গম, যেখানে আমি বাইরে থেকে ধরো যা কিছু বুঝতে পারছি না, ধরো একটা
পুরো বাড়ি পড়ে আছে দীর্ঘদিন, একটা জঙ্গলের মধ্যে একটা বাড়ি, কিন্তু আমরা সবাই ভয় পাই যে ওই বাড়ির ভেতরে কি আছে বাবা, আহ, কি না কি করবে, আমার ঘাড় মোটকে খাবে। সেই বাড়ির মধ্যে আমরা যেতেও পারছি না, কিন্তু যেহেতু যেতে পারছি না এবং বুঝতেও পারছি না যে ওই বাড়ির মধ্যে কি রয়েছে, তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু একটা রহস্য কাজ করে। তো যা আমরা সহজে বুঝতে পারি না, যা আমরা সহজে দেখতে পাই না, তার ভেতরে আমরা একটা রহস্যের স্বাদ পাই, রহস্য খুঁজে পাই। তো এই দুর্গমতা এই আফ্রিকা মহাদেশটিকে ঘিরে একটা রহস্যের জাল যেন তৈরি করেছিল। এই অর্থেই দুর্গমের রহস্য, এবং এই এই রহস্যময়তা নিয়েই তিল তিল করে এগিয়ে চলছিল, নিজেকে গড়ে তুলছিল আফ্রিকা। এখানে আফ্রিকার একটি বিশেষ দেশের ঐতিহাসিক বা রাজনৈতিক ঘটনা নিয়ে রবীন্দ্রনাথ এই কবিতা লিখলেও সমগ্র আফ্রিকা ভূখণ্ডের প্রতি কবি রবীন্দ্রনাথের অপার প্রীতি ছিল, অপার ভালোবাসা। আর সেই নিরিখেই তিনি সামগ্রিকভাবে আফ্রিকা মহাদেশটিকেই এইভাবে চিহ্নিত করছেন তিনি। যাই হোক, তাহলে আমরা যখন একা একা নিভৃতে থাকি, নিজেকে তৈরি করতে পারি, আমার চিন্তাভাবনার জগৎ, আমি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেবার নিজের মতো করে চেষ্টা করি। তো আফ্রিকাও তাই অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে, অন্য ভূভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে এইভাবেই একটা দুর্গম রহস্যতার মোড়কে নিজেকে বেঁধে ফেলছিল। আর একই সঙ্গে চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। এই যে বিশাল বিপুল সামুদ্রিক জলোচ্ছ্বাসে তৈরি হলো এই ভূখণ্ড, সমুদ্রে কেন এমন তুফান ওঠে, কেন ঝড় বয়, কেন আকাশ থেকে বৃষ্টি ঝরে, কেন বজ্রপাত হয়, এই ব্যাপারগুলো একটা সময় এখানকার জীবকুলের কাছে, এখানকার আদিম মানুষের কাছে দুর্বোধ্য ছিল, বুঝতে পারছিল না। আমরাও, আমাদের পূর্বপুরুষ, আমাদের আদিম প্রজাতি, কেউই তখন প্রথম অবস্থায় বুঝতে পারেনি এই বিভিন্ন প্রাকৃতিক ঘটনাগুলো কেন ঘটে। অবাক হয়ে যেত, বিস্ময়ে হতবাক হয়ে যেত, বেঘরে প্রাণ যেত অনেকেরই, যখন ঘর বাড়ি ছিল না, গাছের তলায়, গাছের কোটরে, পর্বতের গুহায় বসবাস করত যখন মানুষ, তারা অসহায় আত্মসমর্পণ করেছে এই প্রকৃতির কাছে, প্রকৃতির নানান ঘটনার কাছে। তো তারপর ধীরে ধীরে মানুষ প্রকৃতির এই সমস্ত দুর্বোধ্য ঘটনাগুলির আসল রহস্য, কারণটা কি, কখন কি হয়, কেন হয়, এই ব্যাপারগুলো ধীরে ধীরে জেনেছে। তো আফ্রিকাও কিন্তু এইভাবেই ধীরে ধীরে চিনল, জানল এই জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। জলে, স্থলে, আকাশে কখন কিভাবে কি প্রাকৃতিক ঘটনা ঘটে, সেগুলো ধীরে ধীরে তারা বুঝে নিচ্ছিল। এবং প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির মধ্যে আমাদের দৃষ্টির অগোচরে যে সমস্ত জাদু, জাদু মানে ইন্দ্রজাল, রহস্য, যা কিছু আমরা সহজে বুঝতে পারি না, যার মধ্যে একটা রহস্যের মোড়ক থাকে, তাই তো জাদু। তাহলে প্রকৃতির এই জাদুগুলো যা আমাদের দৃষ্টির অগোচরে থেকে গিয়েছিল, আফ্রিকার বিশেষত মানুষেরই, অন্যান্য ইতরেতর প্রাণী যারা, তাদের চেতনা রয়েছে ঠিকই, কিন্তু তাদের সেই চেতনার প্রকাশটা তো তারা করতে পারে না, তারা কথা বলতে পারে না। তো এখানে মানুষকেই আমরা ধরবো, সেখানকার যে আদিম মানুষ, তারা প্রকৃতির এই সৃষ্টি রহস্য, প্রকৃতির এই নানান ভেতরের যে ঘটনাগুলো প্রকৃতির মধ্যে অনর্গল ঘটে থাকে, সেগুলো ধীরে ধীরে তারা বুঝে নিচ্ছিল। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, তোমার চেতনাতীত মন। এখানে আফ্রিকা, তুমি মানেই আফ্রিকা, আফ্রিকাকে উদ্দেশ্য করি রবীন্দ্রনাথের এই কবিতা। তো এখানে আফ্রিকা মানে আফ্রিকা একটা মহাদেশ, একটা ভূখণ্ড, একটা জড় অচেতন মাটি দিয়ে গড়া একটা বস্তু। সুতরাং আফ্রিকা মানে ঠিক এই বস্তু আফ্রিকা নয়, আফ্রিকার মধ্যে তিনি জীবন্ত সত্তার আরোপ ঘটিয়েছেন। তিনি যেন এক প্রাণময়ী নারী, তিনি যেন স্বয়ং প্রকৃতি। আর আরও সহজভাবে বুঝতে গেলে প্রকৃতপক্ষে এখানে কবি
আফ্রিকা বলতে আফ্রিকার মানব গোষ্ঠীকেই বুঝিয়েছেন। হ্যাঁ, তো মন্ত্র জাগাচ্ছিল। দেখো, মন্ত্রতন্ত্রের ব্যাপারটা এখন আজকাল নেই। রবীন্দ্রনাথ যেটা বিশ্বাস করতেন, এই মন্ত্র মানেই কিন্তু শক্তি। এখানে মন্ত্র জাগাচ্ছিল বলতে শক্তি যোগাচ্ছিল। মানুষ একটা সময় ছিল কি, প্রকৃতির কাছে অসহায়, অত্যন্ত ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে পড়তো সব সময়। আকাশে মেঘ উঠলে, বজ্রপাত শুরু হলে, ঝড় বইতে শুরু করলে দাবানল জ্বলে উঠত তখন অরণ্যে, সমুদ্রে বারবানল জ্বলে উঠত। তো এই প্রাকৃতিক ব্যাপারগুলো যখনই কিছু না কিছু ঘটতো, তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কি করবে না করবে কিছুই বুঝতে পারতো না। ছোটাছুটি, চিৎকার চেঁচামেচি করতে করতে এক সময় দেখা যেত যে বহু মানুষ মারা গেল। তো প্রকৃতির মধ্যে, এই নিভৃত প্রকৃতির কোলে থাকতে থাকতে আফ্রিকার মানুষও এক সময় বুঝে গেল যে আমাকে কিভাবে আত্মরক্ষা করতে হবে, কোথায় কি অবস্থায় থাকলে আমি সুনিশ্চিত থাকব, আমি সুরক্ষিত থাকব, আমি প্রাণে মরব না, এবং প্রাকৃতিক এই ঘটনাগুলো যে স্বাভাবিক এবং তার বিরুদ্ধে লড়াই করেই আমাকে বাঁচতে হবে, এবং কিভাবে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হয়, এই শক্তি, সাহস, এই বোধ ধীরে ধীরে আয়ত্ত করতে শুরু করলো আফ্রিকার মানুষ। এই মন্ত্র জাগাচ্ছিল মানেই কিন্তু শক্তি জাগাচ্ছিল আফ্রিকার মানুষের মনে। কি না, সেখানকার এই রহস্যময়তা, বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, এই প্রাকৃতিক প্রতিবন্ধকতা, প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে কিভাবে টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, এটা তাদের চেতনায় ধীরে ধীরে ধরা পড়ছিল। আস্তে আস্তে তারা বুঝতে পারছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে। একটা সময় ভীষণ মানে ভয়ঙ্কর এইসব প্রাকৃতিক ঘটনাগুলো দেখে ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়তো মানুষ, সমস্ত জীবকুল। কিন্তু পরে পরে যত ভয়ঙ্কর কিছুই ঘটুক না কেন, এখানকার মানুষ ধীরে ধীরে কিন্তু সহনশীল হয়ে গেল। সাযুজ্য রেখে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে থাকতে থাকতে অভিযোজিত করে ফেলল নিজেকে। কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাই আর তাকে সেভাবে ভীত সন্ত্রস্ত করে তুলতে পারল না। তাই যখনই ভয়ঙ্কর কিছু তার সামনে এসে উপস্থিত হয়েছে, তাকে কিন্তু সে অনায়াসে বিদ্রুপ করে হটিয়ে দিয়েছে। অর্থাৎ কিনা, সে আর ভয় পায়নি, ধীরে ধীরে সে সাহসী হয়ে উঠেছে। বিরূপের ছদ্মবেশে বিরূপ, বিগত রূপ যার, রূপ নেই যার। যাই হোক, এখানে আদিম মানুষ, এখানকার প্রকৃতির যে অবস্থান, সেখানে মানুষগুলি এখানে যথেষ্টই কালো হলো, এবং প্রথম অবস্থায় যথেষ্ট আদিম প্রকৃতির ছিল তারা। তো যতই যাই হোক না কেন, ভেতরে তাদের মধ্যে একটা রূপ ছিল, মনের রূপ, অন্তরের রূপ, হৃদয়ের রূপ। আর সেই রূপের ঐশ্বর্য, মনের শক্তি, সাহস দিয়েই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা এরা করেছে। প্রকৃতির বিভিন্ন ভয়ঙ্কর ঘটনাগুলোকে এরা উপেক্ষা করতে শিখেছে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা, ভয়, একই কথা। কোনো ভয়কেই আর সে ভয় পেল না, ভয় বলে মনে করলো না। ভয়কেও এরা হার মানাতে শিখল। আপনাকে উগ্র করে, নিজেকে উগ্র, ভীষণ করে ফেললো। প্রকৃতি এখানে উগ্র, চারিদিকে সমুদ্র, উত্তাল সমুদ্র, তারপরে ঘন অরণ্যের অন্ধকার, সেই ঘন অরণ্যের মধ্যে অজস্র হিংস্র পশু, জন্তু, জানোয়ার রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে এই দেশটার প্রকৃতি এমনই যে ভয়ঙ্কর উগ্র প্রকৃতি। এর উত্তরে আবার ঊষর মরুভূমি, মিশর এই আফ্রিকাতেই অবস্থিত। তো এই ভয়ঙ্কর প্রাকৃতির উগ্রতার সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য, মানিয়ে নেবার জন্যেই কিন্তু এখানকার মানুষগুলিও যথেষ্ট নিজেকে উগ্র করে গড়ে তুলল। সামগ্রিকভাবে গোটা আফ্রিকাই যেন নিজেকে একটা উগ্র মূর্তি রূপে তুলে ধরবার চেষ্টা করল, প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করবার জন্যে, প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকবার জন্যে, টিকে থাকবার জন্যে। নিজেও কিন্তু সে হয়ে উঠল যথেষ্ট উগ্র।
এই বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দণ্ডদুবি নীনাদে। বিভীষিকা ভয়ঙ্কর যে সমস্ত ঘটনাগুলো, তাণ্ডব নৃত্য, দেবাদিদেব মহাদেব যখন ক্রুদ্ধ হয়ে ওঠেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও কোনো অন্যায় অবিচার পাপাচার ঘটলে তা নির্মূল করবার জন্যে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন। তার ললাটের তৃতীয় নেত্র থেকে বহ্নিশিখা বেরিয়ে এসে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয় সমস্ত অন্যায়কে, সমস্ত অশুভকে। তারপরে তিনি আবার নতুন করে সৃষ্টি করেন। আর এই দুন্দুবি রণবাদ্য, নিনাদ মানে আওয়াজ, গর্জন, তাহলে তাণ্ডবের যখন তাণ্ডব নৃত্য শুরু করেন দেবাদিদেব মহাদেব, তখন তার সঙ্গে সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বাদ্যও বাজে। সেই বাদ্যের তালে তালে তিনি নৃত্য করেন। আসলে প্রকৃতির মধ্যে এই বিভিন্ন প্রাকৃতিক যে ব্যাপারগুলো ঘটে থাকে, ভয়ঙ্কর গর্জন নিয়ে প্রকৃতি তখন তার রোষ প্রকাশ করে। তো তারই মধ্যে কিন্তু আফ্রিকা ভূখণ্ডটিও নিজেকে সেই প্রকৃতির তাণ্ডব লীলা, প্রাকৃতিক যে সর্পনাশা ভাঙনের খেলা, এই তাকে মোকাবিলা করবার জন্যে নিজেকে সে তৈরি করলো, নিজেও হয়ে উঠল উগ্র স্বভাবের। সে আর কোনো কিছুকেই ভয় পায় না, কোনো কিছুকেই তোয়াক্কা করে না। এই পর্যন্ত রবীন্দ্রনাথ প্রথম অংশে, কবিতাটির প্রথম অংশে আফ্রিকার সৃষ্টি রহস্য, কিভাবে তা গড়ে উঠল, কিভাবে নিজেকে তৈরি করলো আফ্রিকা, সেই কথাগুলি তার নিজের বিশ্বাস মতো, নিজের কল্পনার রং তুলি দিয়ে একটি সুন্দর ছবি আঁকলেন। একটু ভালো করে পড়বে, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি অংশ একটু মনোযোগ সহকারে পড়বে। আমি যে কথাগুলো বললাম একটু মিলিয়ে নেবে। তার পরের অংশ দেখো, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা, আফ্রিকাকে উদ্দেশ্য করে কবি বলছেন আফ্রিকা ছায়াবৃতা। কেন? একটু আগে বললাম, সমস্ত আফ্রিকা ভূখণ্ডটি গভীর গহন অরণ্যানি দিয়ে ঘেরা। গাছ মানেই তার ছায়া থাকবে, তাহলে গাছ দিয়ে ঘেরা অর্থাৎ ছায়া দিয়ে ঘেরা, ছায়া দিয়ে আবৃত। আফ্রিকাকে তিনি এক নারীর সঙ্গে তুলনা করেছেন, তাই ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃতা অর্থাৎ ছায়া দিয়ে ঢাকা এই দেশ। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। কি গভীর দরদ দিয়ে রবীন্দ্রনাথ এই কথা বললেন, একটু খুব ভালো করে ভাবো ব্যাপারটা। কালো ঘোমটার নিচে, আসলে আফ্রিকা একটা শান্ত সমাহিত দেশ, ছায়া ঘেরা একটা দেশ। এই দেশ পৃথিবীর অন্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, কোনো সাথে পাঁচে নেই, নিজেদের মতো করে এখানকার মানুষ বাঁচছে, প্রকৃতির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে তারা নিজেরা বেঁচে বর্তে রয়েছে। আর পৃথিবীর অন্যান্য অংশের মানুষজন, হয়তোবা অনেক আগেই যারা সভ্য হয়ে গিয়েছিল, তারা দূর থেকে বুঝতে পারেনি যে এই আফ্রিকাও মানব সম্পদে ভরপুর একটি ভূখণ্ড। এখানেও অজস্র মানুষ রয়েছে, সেই মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব রয়েছে, সেই মানুষগুলোর মধ্যেও হৃদয় বলে একটা বস্তু রয়েছে, এবং সেই হৃদয়ের মধ্যে মানবিক অনুভূতি, প্রেম, ভালোবাসা, স্নেহ, মান, অভিমান, দুঃখ, বেদনা, সুখ, যন্ত্রণার অনুভূতিগুলো তাদেরও মধ্যে রয়েছে। এটা সভ্য জগৎ ভেবে দেখেনি কখনো। তাই রবীন্দ্রনাথ খুব বেদনার সঙ্গেই বললেন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার মধ্যেও যে একটা মানবিক রূপ রয়েছে, এখানেও যে মানুষ রয়েছে, সেই মানুষের মধ্যে স্নেহ, প্রেম, ভালোবাসার অনুভূতি রয়েছে, এটা উপেক্ষিত থেকে গিয়েছে। আবিল দৃষ্টি, ঘৃণার দৃষ্টিতে। আসলে সভ্য জগৎ, বিশেষত ইউরোপ, পাশেই যে ইউরোপ মহাদেশটি, যারা অনেক আগেই সভ্য হয়ে গিয়েছিল, উন্নত হয়ে গিয়েছিল অর্থনীতিতে, রাজনীতিতে, শিক্ষা, সংস্কৃতিতে, সমস্ত দিক থেকে,
তারা কিন্তু আফ্রিকাকে এভাবে উপেক্ষার দৃষ্টিতেই দেখেছে, ঘৃণার দৃষ্টিতে দেখেছে। সেখানেও যে মানুষ রয়েছে, সেখানকার মানুষও যে মানুষ, এটা তারা বুঝতে চায়নি, এটা তারা বিশ্বাস করেনি। তাই অপরিচিত থেকে গিয়েছে আফ্রিকার এই মানবিক দিকটি। আর উপেক্ষার দৃষ্টি নিয়েই মানুষ যেমন খেয়াল খুশি বসে শিকার করবার জন্যে, পশু শিকার করবার জন্যে কাঁধে বন্দুক নিয়ে জঙ্গলে যায়, সাম্রাজ্যবাদী ইউরোপের দেশগুলিও আফ্রিকায় বারে বারে হানা দিয়েছে ওই উপেক্ষার আবিল দৃষ্টি নিয়েই। আর সঙ্গে নিয়ে এসেছে কি? লোহার হাতকড়ি। ভাবা যায় না আফ্রিকার মানুষগুলো যে মানুষ, আগেই বলছি, এদেরকে মানুষ বলে গণ্য করেনি ইউরোপের সভ্য মানুষ, এদেরকে জন্তু জানোয়ার হিসেবেই দেখেছে। আর তাই এদেরকে শিকার করে নেওয়ার জন্যে, মেরে নয়, এদেরকে কাজে লাগবার জন্যে, যন্ত্র দানব রূপে কাজে লাগানোর জন্যে হাতে পায়ে বেড়ি পরিয়ে, লোহার শেকল পরিয়ে বেঁধে নিয়ে যাবার জন্য এরা লোহার হাতকড়ি নিয়েছে। হাতকড়ি মানে শেকল। তাই এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা, এখানে ওরা বলতে ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি, ইউরোপের সাম্রাজ্যবাদী মানুষের দল। ওরা ওরা এলো কি? স্নেহ, মমতা, ভালোবাসার দৃষ্টি নিয়ে নয়, এখানকার মানুষগুলোকে আপন করে নেওয়ার জন্য নয়, ভালোবাসার বন্ধনে বাঁধার জন্য নয়, এদেরকে লোহার হাতকড়ি দিয়ে বেঁধে নিজেদের দেশে কৃতদাস বানিয়ে নিয়ে যাওয়ার জন্যে এলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকার জঙ্গলে অজস্র হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, তার মধ্যে নেকড়ে বাঘ অন্যতম। নেকড়ে অত্যন্ত ভয়ালো হিংস্র একটি প্রাণী। এদের পায়ের থাবায় তীক্ষ্ণ নখর থাকে। আর এই নেকড়েরাও শিকার করে। জঙ্গলের অন্যান্য নিরীহ জন্তু জানোয়ারকে মেরে শিকার করে এরা খায় নিতান্তই ক্ষুধা নিবৃত্তির জন্যে, জৈবিক প্রয়োজনে। আর ইউরোপের সাম্রাজ্যবাদী মানুষগুলো এলো এই আফ্রিকার জঙ্গলে থাকা হিংস্র নেকড়ের থেকেও ভয়ঙ্কর রূপে। খুব তাৎপর্যপূর্ণ কথা, নেকড়ে বনের অন্যান্য জন্তু জানোয়ার শিকার করে। সাধারণভাবে তারা খুব প্রয়োজন না হলে মানুষ শিকার করে না, মানুষকে মারে না, মানুষকে ধরে খায় না। আর ইউরোপের সভ্য মানুষগুলো, তারা এই নেকড়ের মতো জানোয়ারের থেকেও ভয়ঙ্কর। তারা মানুষ শিকার করতে এলো। তাদের লোভের যে থাবা, লোভের থাবা, সেটা ওই বনের জানোয়ার নেকড়ের থেকেও আরো তীক্ষ্ণ, আরো ধারালো, আরো ভয়ঙ্কর। তার মানে বনের পশুর থেকেও এরা অনেক বেশি হিংস্র, অনেক বেশি অমানবিক, অনেক বেশি ভয়ঙ্কর। এইভাবেই তীব্র তীক্ষ্ণ ভাষায় মনের ক্ষোভ উগরে দিয়েছেন কবি রবীন্দ্রনাথ এই জায়গায়। নখ চাপের তীক্ষ্ণ তোমার নেকড়ের যে এলো মানুষ ধরার দল, এরা মানুষ ধরতে এসেছে। নেকড়ে তো পশু শিকার করে তার ক্ষুধা নিবৃত্তির জন্যে, এরা ক্ষুধা নিবৃত্তির জন্যে নয়, এদের ধনভাণ্ডারকে স্ফীত করবার জন্যে, এদের লোভ লালসা স্বার্থ চরিতার্থ করবার জন্যে, এদের সাম্রাজ্যকে আরো পরিপুষ্ট করবার জন্যে মানুষ ধরতে এসেছে, মানুষ শিকার করতে এসেছে। মানুষ হয়ে মানুষ শিকার করা কতখানি অমানবিক, কতখানি ঘৃণ্য কাজ, এটা মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন, অনুভব করেছিলেন। আর সে কারণেই ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলির, সাম্রাজ্যবাদী মানুষগুলির এই পদক্ষেপকে কোনোভাবেই স্বীকার তো করেনি, উল্টে তাদের প্রতি তার ক্ষোভ এইভাবেই প্রকাশ করেছেন।
তাহলে মানুষ ধরার দল রূপে এলো ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলি, সাম্রাজ্যবাদী দলগুলি, সাম্রাজ্যবাদী মানুষের দল। ইতালি সহ আরো অনেক ইউরোপীয় দেশ, তারা আফ্রিকার এক একটা দেশকে আক্রমণ করেছে, অধিকার করেছে, সেখানে ঔপনিবেশিক শাসনের গোড়াপত্তন ঘটিয়েছে। যেমন আমরা ব্রিটিশ ঔপনিবেশিক দেশ হিসেবে একটা সময় পরাধীনতার যন্ত্রণা ভোগ করেছি। পরাধীন দেশের নাগরিক হিসেবে রবীন্দ্রনাথও তা অনুভব করেছেন। তাই আফ্রিকার ওই আবিসিনিয়ার অধিবাসীদের সঙ্গে সমব্যথী হয়েছেন, তাদের প্রতি তিনি সমবেদনা বোধ করেছেন। তারপরে দেখো, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। যে মানুষ ধরার দল রূপে ইউরোপের সাম্রাজ্যবাদী মানুষগুলি এলো, তারা গর্বে অন্ধ, তারা অহংকারে উন্মত্ত। আর অহংকার একটা মানুষকে যখন আচ্ছন্ন করে, তখন তার মনের মধ্যে এক চিলতে আলো থাকে না, প্রেম, ভালোবাসা, স্নেহের আলো থাকে কি শুধুই ঘৃণা আর ক্রোধের অন্ধকার, লালসার অন্ধকার, লোভের অন্ধকার। তো এরা গর্বে অন্ধ, অহংকারে অন্ধ। এই অন্ধ মানে চোখে অন্ধ নয়, মনে অন্ধ। এদের হৃদয়ে এক চিলতে আলো নেই। এমনই অন্ধ, এমনই এরা কালো যে এই আফ্রিকার গহন অরণ্য প্রদেশে সূর্যের আলো পৌঁছয় না বলে যতটা না অন্ধকার সেখানকার ভূখণ্ড ভূভাগ, তার থেকেও অনেক বেশি অন্ধকার এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী মানুষগুলোর হৃদয়, মানুষগুলোর মন। এতই অন্ধকারে আচ্ছন্ন, গর্বে, অহংকারে, লোভে, লালসায়। এই যে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এরা সভ্য, ইউরোপের এই সাম্রাজ্যবাদী মানুষগুলি এরা সভ্য, শিক্ষায়, সংস্কৃতিতে, রুচিতে সভ্য, কিন্তু সভ্য হয়েও এরা কতখানি বর্বর। মানুষের আচার আচরণই বুঝিয়ে দেয় যে সে কতখানি বর্বর। এদের লোভ লালসায় বুঝিয়ে দেয় যে এরা ভীষণ রকমের বর্বর, লোভী। আর তাদের সেই লোভ লালসার মনোবৃত্তিটা গোপন থাকেনি, আড়াল থাকেনি। পৃথিবীর সমস্ত মানুষের কাছে তা নগ্ন হয়ে গিয়েছে, আলগা হয়ে গিয়েছে। মানুষ বুঝতে পেরেছে, নগ্ন মানে খোলা, খালি, আলগা। নগ্ন করলো মানে প্রকাশ করলো যে এরা কতখানি অমানুষ, এরা কতখানি অমানবিক। এদের অমানবিকতাটা, নির্লজ্জ অমানবিকতাটা, একটা মানুষ হিসেবে যার মধ্যে একটা ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত, সেই ন্যূনতম লজ্জাবোধ এদের মধ্যে নেই। এরা এত লোভী, লোভ এদেরকে এত বেশি স্বার্থপর করে তুলেছে, এত বেশি হিংস্র করে তুলেছে যে এরা অমানুষ ছাড়া আর কিছুই নয়। এরা যে একটা নির্লজ্জ অমানুষ, সেটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশিত হয়ে পড়ল। তোমার ভাষাহীন ক্রন্দনে, তোমার আফ্রিকার মানুষের ভাষাহীন ক্রন্দন। মানুষ দুঃখে কাঁদে, শোকে কাঁদে, কিন্তু যখন শোক পেয়ে পেয়ে, দুঃখ পেয়ে পেয়ে মানুষ পাথর হয়ে যায়, তখন কিন্তু সে আর যেন চোখের জলও ফেলতে পারে না, কাঁদতে পারে না। মানে চিৎকার করে, আওয়াজ করে কাঁদতে পারে না, আর্তনাদ করে কাঁদতে পারে না। হয়তো গভীর বেদনায়, গভীর শোকে তার দুচোখ বেয়ে অনর্গল অশ্রুধারা গড়িয়ে পড়ে। তাই ক্রন্দনটা তখন হয়ে যায় ভাষাহীন, অর্থাৎ শব্দহীন, আওয়াজহীন। ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, বাষ্পে আকুল অরণ্য পথ, চাপা কান্নায় এখানকার আবহাওয়া থমথমে। এখানকার অরণ্য পথ, অরণ্য দিয়ে ঘেরা যেহেতু এই ভূখণ্ড, এই দেশ, তাই সেখানকার অরণ্য পথও যেন এখানকার মানুষের, অত্যাচারিত মানুষের, শোষিত মানুষের, লাঞ্ছিত মানুষের, নির্যাতিত মানুষের চোখের জলে ভেজা। এখানকার বাতাসও যেন ভিজে গিয়েছে, এখানে পথঘাট ভিজে গিয়েছে এদের চোখের জলে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এখানকার পথের ধুলো, এখানকার অত্যাচারিত মানুষের
চোখের জলে আর শরীরের রক্তে ভিজে পাঁকে পরিণত হয়েছে। এত বেশি অত্যাচার করেছে ইতালির বাহিনী, নাৎসি বাহিনী, এখানকার ফ্যাসিস্ট বাহিনী। এরা অত্যাচারে জর্জরিত করেছে, বহু মানুষকে মেরে ফেলেছে, পদদলিত করেছে, পদপিষ্ট করেছে, ছুরিকাঘাত করেছে, বন্দুকে গোলায় জর্জরিত করেছে। অজস্র মানুষের শরীরের রক্তে আর চোখের জল মিলেমিশে ভিজে গিয়েছে এখানকার মাটি, পাঁকে পরিণত হয়েছে। আর এই দস্যু মানুষগুলো, এই সভ্য লোভী মানুষগুলো, তাদের পায়ে সভ্যতার চিহ্ন হিসেবে যে জুতো এরা পরে এসেছে, পায়ে পা ভর্তি জুতো, বুট, সেই জুতোর তলায়, জুতোর নিচে লোহার নাল বাঁধানো, লোহার গুটি, লোহার পেরেকের মতো গুটি বসানো থাকে। তো সেই তাকে কাঁটা মারা জুতো বলে রবীন্দ্রনাথ বলছেন। নাল বাঁধানো, লোহার নাল বাঁধানো জুতো পরত ইউরোপের এই সভ্য মানুষগুলো। তো এদের জুতোর তলায় আফ্রিকার মানুষের শরীরগুলো পিষ্ট হয়ে থেতলে গিয়ে একটা মাংস পিণ্ডে পরিণত হয়েছে। মনে হয় যেন তা এক একটা কাদার পিণ্ড। এখানকার অত্যাচারিত মানুষগুলোর শরীর এই সভ্য ইউরোপীয়দের অত্যাচারে জর্জরিত হয়ে এক একটা কাদার পিণ্ডে যেন পরিণত হয়েছে। আর এদের সেই থেতলে যাওয়া বিভৎস শরীরের উপরে থেকে গেল চিরতরে এই বর্বর লোভী সাম্রাজ্যবাদী মানুষগুলোর পায়ের ছাপ। তাই দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এই বিভৎস কাদার পিণ্ড, এটি বোঝো যে এখানকার অত্যাচারিত মানুষের থেতলে যাওয়া শরীরের পিণ্ড, শরীরের অংশ বিশেষ, তাতে চিরচিহ্ন দিয়ে গেল, চিহ্ন থেকে গেল চিরকালের জন্যে কি, যে এই আফ্রিকার ইতিহাস অপমানিত হয়েছে ইউরোপীয় সভ্য মানুষগুলোর দ্বারা, ইউরোপের সাম্রাজ্যবাদী মানুষগুলোর দ্বারা আফ্রিকার ইতিহাস কলঙ্কিত হয়েছে। আফ্রিকার মানুষকে অপমান করেছে মানেই আফ্রিকাকে অপমান করেছে, আফ্রিকার ইতিহাস অপমানিত হয়েছে। আর তাদের সেই অত্যাচারের কাহিনী, তাদের সেই অপমানের ইতিহাস চিরকাল লেখা থাকবে আফ্রিকার ইতিহাসের পাতায়। দরদী কবি রবীন্দ্রনাথ এইভাবেই আফ্রিকার প্রতি তার গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন। তারপরে দেখো শেষ অংশে কবিতার কি ভয়ানক পরিস্থিতি। ইউরোপ থেকে মানুষগুলো এসেছে লোভ লালসা চরিতার্থ করবার জন্যে, স্বার্থ চরিতার্থ করবার জন্যে, নিজেদের দেশের ধনভাণ্ডারকে আরো ভরিয়ে তুলবার জন্যে। এসে এই দেশের প্রাকৃতিক সম্পদ শুধু লুণ্ঠন করেনি, লুণ্ঠন করেছে এই দেশের মানুষকেও, এই দেশের মানুষের আবেগকে এরা পদদলিত করেছে, অকথ্য অত্যাচার নির্যাতন করেছে, পীড়ন করেছে এখানকার মানুষকে। এতে কিন্তু সে দেশের অন্যান্য সাধারণ মানুষ তারা একটুও প্রভাবিত হয়নি। তারা যেন তাদের দেশের এই শাসক দলকে নীরব সমর্থন জানিয়ে যাচ্ছে। আফ্রিকার মানুষ যখন ইউরোপের এই শাসক গোষ্ঠীর দ্বারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মৃত্যুকে বরণ করছে, সেই দেশের মানুষজন কেমন স্বাভাবিক সুন্দর জীবনযাপন করছে দেখো রবীন্দ্রনাথ যেভাবে বলছেন। সমুদ্র পারে আফ্রিকা থেকে সমুদ্র পেরিয়েই ইউরোপে পৌঁছিতে হয়। এখানে সমুদ্র পারে মানে ইউরোপের দেশগুলোতে, সভ্য দেশগুলোতে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মানে কাদের পাড়ায় পাড়ায়, যে মানুষগুলো এখানে
অত্যাচার করতে এসেছে, লোভ লালসা চরিতার্থ করবার জন্যে, সাম্রাজ্যবাদকে চরিতার্থ করবার জন্যে ইউরোপের যে শাসক গোষ্ঠী এখানে এসেছে, তাদের দেশে, তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, দিব্যি পূজার্চনা, ধর্মকর্ম সব হচ্ছে, মানে একবার স্বাভাবিক জীবনযাপন। সেখানকার সাধারণ মানুষ একবার খুব হাসি খুশিতেই রয়েছে, আনন্দে রয়েছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, দয়াময় দেবতার আরাধনা চলছে সেখানে। পাথরের মূর্তি, মাটির মূর্তিকে সেখানে পূজা করছে, আর এখানে নরদেবতারা, রক্ত মাংসের যে মানুষগুলো, প্রকৃতপক্ষে যাদের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে, সেই নরনারায়ণগুলো পদপিষ্ট হচ্ছে, অপমানিত হচ্ছে। তাতে তাদের একটুও মাথা ব্যথা নেই, তারা পাথরের মূর্তির পায়ে গিয়ে প্রণত হচ্ছে। সকালে সন্ধ্যায় তারা দিব্যি পূজার্চনা করছে। শিশুরা খেলছিল মায়ের কোলে। আফ্রিকার মানুষ, আফ্রিকার ভবিষ্যৎ প্রজন্ম, আফ্রিকার শিশুরা যেখানে প্রতি মুহূর্তে লাঞ্ছিত হচ্ছে, মৃত্যুমুখে পতিত হচ্ছে, তাদের ভবিষ্যৎ যেখানে অনিশ্চয়তায় ভরে যাচ্ছে, তাদের শিশুদের কথা কেউ ভাবছে না, তাদের বাবা মারা মারা যাচ্ছে অত্যাচারে। অথচ ইউরোপের এই সাম্রাজ্যবাদী দেশগুলোতে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু খুব আদরে লালিত পালিত হচ্ছে, খুব যত্নে লালিত পালিত হচ্ছে। তারা মায়ের স্নেহের কোল পেয়েছে, শিশুরা খেলছিল মায়ের কোলে। ভাবো, যারা অত্যাচারী, অত্যাচার করতে এসেছে, মানুষকে মানুষ বলে যারা জ্ঞান করেনি, মানুষের উপরে যারা অকথ্য অত্যাচার করছে, নির্যাতন করছে, এবং মানুষকে যারা অকাতরে মেরে ফেলছে, সেই লোভী মানুষগুলোর দেশের শিশুরা সুরক্ষিত। তারা মায়ের স্নেহের কোলে দিব্যি খেলে বেড়াচ্ছে, লালিত পালিত হচ্ছে। আর কি সব থেকে যেটা গভীর বেদনার, আমরা সবাই জানি যে কবিরা অন্তত সংবেদনশীল, তাদের হৃদয় অত্যন্ত আবেগে ভরা, তারা অন্তত মানবিক হবেন, এটাই কাম্য। কিন্তু ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলিতে এখনো যারা কাব্য চর্চা করছেন, কবিতা লিখছেন, গান লিখছেন, সাহিত্য রচনা করছেন, তারাও কিন্তু তাদের দেশের এই সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর এই বর্বরতা, এই লোভ লালসা চরিতার্থ করবার যে ঘৃণ্য প্রয়াস, তাকে সমর্থনই করছেন, নীরব সমর্থন। কেউ এতটুকুও প্রতিবাদ জানাচ্ছেন না। তাদের লেখনীতে একটুও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে না। সেখানের কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ঈশ্বর এবং প্রকৃতি, এই নিয়েই মশগুল সেখানকার কবিরা। তারা তাদের কবিতায়, গানে, কাব্যে, সাহিত্যে ফুটিয়ে তুলছেন কি? প্রেমকে, সৌন্দর্যকে, মানুষের অত্যাচারের কথা, বাস্তব জীবনের এই রক্তাক্ত ইতিবৃত্ত তারা সযত্নে এড়িয়ে যাচ্ছে, তাদেরকে একটুও প্রভাবিত করেনি। তাই কবি রবীন্দ্রনাথ, আমাদের দেশের কবি, তৃতীয় বিশ্বের কবি, এই অপমানিত পরাধীন দেশের কবি রবীন্দ্রনাথ কিন্তু তার মানবিক মুখ তুলে ধরলেন। তিনি পরাধীন দেশের নাগরিক হয়ে আরেক পরাধীন দেশের মানুষের দুঃখ যন্ত্রণাটাকে উপলব্ধি করলেন, এবং এই সাম্রাজ্যবাদী শক্তিগুলির এই বর্বরতা, তাদের এই লোভ লালসা স্বার্থপরতাকে তিনি প্রতিবাদের সুরে বিদ্ধ করলেন। তিনি সেখানকার কবিদেরকেও বুঝিয়ে দিলেন যে তারা তাদের দায়িত্ব পালন করছেন না, তারা সুন্দরের আরাধনা করছেন, কাব্যে সৌন্দর্যের মূর্তি গড়ছেন তারা। তাই রবীন্দ্রনাথের প্রত্যাশা, রবীন্দ্রনাথের চেতনা ছড়িয়ে দিতে চাইলেন তিনি সেখানকার
অন্তত মানবতাবাদী কবি যারা, ন্যূনতম মনুষ্যত্ব বোধ যাদের মধ্যে রয়েছে, প্রেম আবেগের অনুভূতি যে মানুষগুলোর অন্তরে রয়েছে, তাদেরকে অন্তত রবীন্দ্রনাথ আহ্বান জানিয়ে কিছুটা সতর্কও করে দিলেন এবং আকুল আহ্বান জানালেন তাদের প্রতি, কিভাবে দেখো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস। পশ্চিম দিগন্তে, এখানে পশ্চিমের দেশগুলোতে, ইউরোপে, গোটা ইউরোপ জুড়েই তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামা বেজে উঠেছে। কবি জানেন সাম্রাজ্যবাদী শক্তিগুলো যেভাবে দাবাদাবি করছে, অচিরেই এই মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর দেশগুলো থাকবে না, পারমাণবিক যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে যাবে এই পৃথিবী, এই মাটির পৃথিবী, এই ভালোবাসার পৃথিবী। সেখানে প্রদোষকালে প্রদোষকাল সন্ধ্যাবেলা, সেখানে যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিছুকাল পরেই রাত্রির ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে। তো এই সন্ধ্যাবেলার বাতাসে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে বারুদের গন্ধ, রুদ্ধশ্বাস হয়ে গিয়েছে। একটা প্রবল ঝড় উঠবার আগে প্রকৃতি রুদ্ধ হয়ে যায়, দম বন্ধ করে একটা পরিস্থিতি তৈরি হয়, বাতাস স্তব্ধ হয়ে যায়, একটু আর বাতাস বয় না। তাই মনে হয় যেন সন্ধ্যার বাতাস সেখানে রুদ্ধশ্বাস হয়ে গিয়েছে, আর শ্বাস পড়ছে না। তার মানে গোটা পৃথিবী জুড়ে একটা থমথমে ভাব, একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, অচিরেই যুদ্ধ বাঁধবে এবং সেই যুদ্ধে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেরাই ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। রবীন্দ্রনাথের মনের মধ্যে এরকম একটা আশঙ্কা জন্মেছিল। আর এতদিন পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পরে এতদিন পর্যন্ত এই সাম্রাজ্যবাদী শক্তির যারা প্রতিভু, যারা নেতা, তারা যেন কিছুকাল লুকিয়ে ছিল কোথাও। আবার এই সুযোগ বুঝে এই সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গে বনের পশুরা শিকার করবার জন্যে বেরিয়ে আসে গুহার ভেতর থেকে বা ঝোপের আড়াল থেকে। তো এখানে কবি এই বর্বর লোভী সাম্রাজ্যবাদী নেতাগুলোকে, রাষ্ট্রনেতাগুলোকে পশুর সঙ্গে তুলনা করেছেন। এতটুকু দ্বিধাগ্রস্ত হননি তিনি জীবনের শেষ প্রান্তে এসে, সাহসী হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ ভয়ঙ্করভাবে। তাই নির্দ্বিধায় তিনি বললেন, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এখানে পশু মানে আর অন্য কেউ নয়, বনের পশু নয়, সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কেরা, এই মুসোলিনি, হিটলার, এদেরকেই তিনি পশুর সঙ্গে তুলনা করছেন। এরা দাপাদাপি শুরু করে দিয়েছে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে, আবার একটা মহাযুদ্ধের আয়োজন চলছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, তারা হুঙ্কার দিচ্ছে, রণহুঙ্কার। সেই হুঙ্কারের মধ্যে একটা অশুভ বার্তা রয়েছে, যে বার্তার মধ্যে ধ্বংসের ইঙ্গিত রয়েছে, ভালো কিছু ঘটবে না। যুদ্ধ মানেই তো ধ্বংস, ভালো কি ঘটবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, সেরকমই আশঙ্কা প্রকাশ করছেন রবীন্দ্রনাথ। তাহলে রাষ্ট্রনায়করা যে রণহুঙ্কার দিচ্ছে, সেটা অশুভ ধ্বনি ছাড়া আর কিছুই নয়। এবং এই অশুভ ধ্বনির মধ্যে রবীন্দ্রনাথ অন্তত খুঁজে পেয়েছেন যে দিনের অন্তিমকাল সূচিত হচ্ছে, অর্থাৎ দিন শেষ হতে চলেছে, অর্থাৎ সভ্যতা ধ্বংস হতে চলেছে, সভ্যতা টিকবে না, মানব সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই দিন ঘনিয়ে এসেছে মানুষের, অর্থাৎ আমরা কেউ আর বাঁচব না। তাহলে মৃত্যুর আগে অন্তত আমরা সবাই চেষ্টা করি যে আমাদের অপরাধগুলোকে, আমাদের পাপতাপগুলোকে অন্তত একটু নতজানু হয়ে স্বীকার করে যাব, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করব। কবি, ইউরোপের ওই সংবেদনশীল কবি, এই প্রজন্মের কবি, নতুন যুগের যারা কবি, তাদের কাছে অন্তত এই বলে আহ্বান জানালেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এসো যুগান্তের কবি, যুগান্ত, অন্য যুগ, নতুন যুগের কবিদের কাছে কবির আহ্বান। অন্য যুগের কবি, তিনি প্রবীণ কবি, তিনি একটা অন্য যুগ বিলং করেছেন।
আর এখন এই মুহূর্তে একটা নতুন যুগ এসেছে। এই নতুন যুগের যারা কবি তাদেরকেও সংবেদনশীল হতে হবে, তাদেরকেও মানবিক হতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, এটাই একজন কবির কাছে পরম প্রার্থিত। কবি যদি প্রেম হারিয়ে ফেলেন, কবি যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলেন, কবি যদি মানুষের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন, তাহলে সেই সভ্যতার পক্ষে টিকে থাকা খুব মুশকিল। মানুষের সমাজ নষ্টই হয়ে যাবে। আজকে নষ্ট হতে বসেছে, কিন্তু নষ্ট হবার আগে, ধ্বংস হবার আগে অন্তত তারা জীবনের শেষ মুহূর্তে এসে পাপস্খলন করে যাক, অন্তত পাপ মুক্ত হয়ে এই পৃথিবী থেকে তারা বিদায় নিক। তাই তাদের আহ্বান যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্যের শেষ রশ্মিটুকু এবার বিদায় নেবে, অর্থাৎ মৃত্যুর অন্ধকার এবার নেমে আসবে। রাত্রির অন্ধকার মানেই এখানে মৃত্যুর অন্ধকার এবার নেমে আসবে। এই মুহূর্তে এই সুযোগে অন্তত তুমি, এই সুযোগটাকে অন্তত তুমি কাজে লাগাও। তুমি ওই মানহারা মানবীর দ্বারে দাঁড়াও, তার সামনে দাঁড়াও, তার মুখোমুখি দাঁড়াও। এই মানহারা মানবী, সম্মান হারিয়েছে যে মানবী, যে নারী, সে আর কেউ নয়, অপমানিতা আফ্রিকা। আফ্রিকা নারী, আফ্রিকা জননীর মুখোমুখি দাঁড়িয়ে তার কাছে অন্তত তুমি স্বীকার করো তোমার দোষ ত্রুটি। তোমার দেশের মানুষই তো আফ্রিকার উপরে এই অত্যাচার চালিয়েছে, এই নির্যাতন চালিয়েছে, সেই দেশের মানুষকে অপমানিত করেছে, সামগ্রিকভাবে আফ্রিকা দেশ ও জননীকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। তো তোমার দেশের মানুষের এই পাপের ভাগ নিয়ে কবি হিসেবে অন্তত তুমি সেই আফ্রিকা মায়ের, আফ্রিকা জননীর মুখোমুখি দাঁড়িয়ে বলো একটি ছোট্ট কথা, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে এই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংস্র প্রলাপ, সাম্রাজ্যবাদী দেশগুলোর রাষ্ট্রনায়করা হিংস্র প্রলাপ বকছে, অর্থাৎ হিংসার বাণী ছড়াচ্ছে, রণহুঙ্কার দিচ্ছে। সেই রণহুঙ্কারের মধ্যে হিংসার বাণী, যুদ্ধের ডাক দিচ্ছে। আর সেই যুদ্ধ মানেই ধ্বংস ডেকে আনবে। এতে সভ্যতা লোপাট হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। নিশ্চিহ্ন হবার আগে তোমরা অন্তত এই চারিদিকে যুদ্ধের রণদামামার মাঝখানে আফ্রিকার, অপমানিতা আফ্রিকার সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি বাণী উচ্চারণ করো, ক্ষমা করো, ক্ষমা প্রার্থনা করো। শুধু বলো যে ক্ষমা করো, বেশি কিছু বলতে হবে না, তাহলেই তোমার পাপস্খলন হবে। এবং তোমার এই ছোট্ট বাণীটাই হবে এই সভ্যতার, যে সভ্যতা আজকে লুপ্ত হতে চলেছে, ধ্বংস হতে চলেছে দ্বিতীয় মহাযুদ্ধের ফলে, এই সভ্যতার শেষ পূর্ণ বাণী হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে। তাই এই যুগের কবিদের প্রতি কবি রবীন্দ্রনাথের আরেক কবির এই আকুল আহ্বান। এই কবিতাটিকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে, অসাধারণ একটি কবিতা। ভালোভাবে তোমরা কবিতাটি পড়ো, উপলব্ধি করো। আর যেখানে যা বুঝতে অসুবিধা থেকে যাচ্ছে, আমি পরে আবারও তোমাদেরকে সেই সেই জায়গাগুলি ধরিয়ে দেব, বলে দেব। আমাকে তোমরা আমার নম্বরে ফোনও করতে পারো, সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফোন করবে। আমি নিশ্চয়ই তোমাদের না বুঝতে পারা জায়গাগুলো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।